এখন আমি মূলত মডিউল 5 নিয়ে আলোচনা করব। তো মডিউল 5, এই মডিউলে মূলত আমি যেটা রেখেছি সেটা হচ্ছে একটা রকেট মিটার। কিভাবে একটা রকেট মিটার তৈরি করা যায় সেটা আসলে মূলত আমি আপনাদেরকে এখানে দেখাবো। তো এর প্রথম সেগমেন্টটা যেটা আছে সেটা হচ্ছে ফর রকেট মিটার ক্রিয়েট এ পিভট টেবিল, অর্থাৎ একটা পিভট টেবিল তৈরি করতে বলেছে, তার বেসিসে আমরা টোটাল কাজটা শুরু করব। তো চলেন আমরা এখন চলে যাব আমাদের ওয়ার্কিংস যে শিটটা আছে সেই শিটে। এটা হচ্ছে আমাদের ওয়ার্কিং শিট। এই শিটে আমি অলরেডি একটা রকেট অনলাইন থেকে নামিয়ে রেখেছি। কিভাবে আপনি রকেটটা নামাবেন আমি আপনাকে একটু বলে দিই। ইনসার্টে চলে যাব। ইনসার্টে গিয়ে এখান থেকে ইলাস্ট্রেশন, তারপর অনলাইন পিকচার। অনলাইন পিকচারে গিয়ে আমি যেটা লিখেছি সেটা হচ্ছে ROCKET রকেট কার্টুন। এই কথাটা লিখে আমি একটা এন্টার প্রেস করেছি। এখানে দেখেন অনেকগুলি কার্টুন চলে এসেছে। আমি এর মধ্যে বেসিক্যালি এটা নিয়েছি, কারণ আমার কাছে মনে হয়েছে যে আমার যে সমস্ত এক্সপ্রেশন তার সাথে এই রকেটটা মেলে। জাস্ট এখানে সিলেক্ট করেছি, সিলেক্ট করার সাথে সাথে দেখেন এখানে একটা টিক চলে এসে ইনসার্ট দিয়েছি। ইনসার্ট দেওয়ার সাথে সাথে এটা আপনার চলে এসেছে। এরপরে জাস্ট এটাকে একটু সাইজ করে দিই, ছোট করে দিয়েছি, ছোট করে জাস্ট এই রকেটটা বানিয়েছি, বানিয়েছি। তো যার জন্য এটা খুব সহজ একটা ব্যাপার, আপনি চাইলেই এটাকে নিয়ে আসতে পারেন। সো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অনলাইনে গিয়ে রকেটটা নিয়ে আসতে হবে। তো আমাদের কাজের সুবিধার্থে আমরা রকেটটা এখানে নামিয়ে রাখলাম। এখন আমাকে যে কাজটা করতে হবে, রকেটটা উড়াতে হবে। তো রকেটটা উড়াতে হলে আমাকে বেশ কিছু প্রসিডিওর মেনটেন করতে হবে। তার মধ্যে প্রথমটা হচ্ছে পিভট টেবিল তৈরি করতে হবে। তো আমাদের অলরেডি একটা পিভট টেবিল তৈরি করা আছে, আমরা পিভট টেবিলটাই কপি করি, শুধু শুধু আরেকটা জায়গায় যাবো পিভট টেবিল তৈরি করব। তো এখান থেকেই আমরা মূলত আমাদের পিভট টেবিলটা তৈরি করি। পিভট টেবিলটা তৈরি করলাম। এরপরে আমাদের এইখানে মূলত যে উদ্দেশ্য সেটা হচ্ছে যে আসলে আমি একটু উদ্দেশ্যটা আপনাদেরকে দেখিয়ে বলি। এক্ষেত্রে আমরা আসলে যেটা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে আমাদের মূল পিভট টেবিল আছে, মূল পিভট টেবিলে আমাদের তিনটা অংশ আছে। একটা হচ্ছে ডিস্ট্রিক্টের নাম, সেখানে কোয়ান্টিটি, সেখানে টার্গেট এবং টোটাল সেলস এবং টোটাল কালেকশন। টোটাল সেলসটা অ্যামাউন্টে আছে, টোটাল কালেকশনটাও অ্যামাউন্টে আছে, অর্থাৎ টাকায় কনভার্ট করা আছে। তো এই যে জিনিসটা, এটা মূলত কোয়ান্টিটি। আমরা এখন যে কাজটা করবো সেটা মূলত এই কোয়ান্টিটিটাকে নিয়ে কাজটা করবো। তো চলেন, অর্থাৎ আমাদের টোটাল সেল বা টোটাল কালেকশনের কোনো ব্যাপার নেই এখানে। এখানে যেটা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে যে আসলে এই চারটা শোরুমের মধ্যে কে আসলে সেলসের দিক থেকে এগিয়ে আছে। তো সেটা দেখার জন্য আমি কি করবো, যেটা হচ্ছে পিভট টেবিলে ফিল্ড লিস্টটা নিয়ে আসলাম। ফিল্ড লিস্ট আনার পর সেলসটা ফেলে দিলাম, কালেকশন ফেলে দিলাম, কালেকশন পার্সেন্টেজও ফেলে দিলাম। এখান থেকে শুধু কোয়ান্টিটিটা নিয়ে চলে আসলাম। জাস্ট এইটাই, এতটাই সহজ কাজটা। তো এরপরে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে টেবিলটা আমি তৈরি করেছি, এই টেবিলটা তৈরি করার সাথে সাথে আমাকে একটা সাপোর্টিং টেবিল তৈরি করতে হবে। সেই সাপোর্টিং টেবিলটা সাপোজ আমি এখান থেকে তৈরি করি, নাম দিই হচ্ছে এরিয়া বা লোকেশন। লোকেশন লোকেশন এটা জাস্ট একটু ফরম্যাটটা ঠিক রাখলাম, ফরম্যাটটা ঠিক রেখে এই পর্যন্ত করে রাখি, তারপর না লাগলে আবার মুছে দেবো। আচ্ছা, লোকেশনটা দিয়ে আমি জাস্ট এখান থেকে লোকেশনটা নিয়ে নিলাম। এই লোকেশনটা নিয়ে এই পর্যন্ত আমি নিয়ে নিলাম। এরপর যেটা করব সেটা হচ্ছে এটাকে আরেকটু টান দিই, কারণ আমার এই ভ্যালুটাও দরকার। এখানে লিখে দিই কোয়ান্টিটি, QTY কোয়ান্টিটি। আচ্ছা, প্রশ্নটা হচ্ছে আমি এইটা ইউজ না করে এখানে কেন করছি, কারণ হচ্ছে যে পিভট টেবিল আসলে ফিক্সড একটা জায়গা, যেটা রিপোর্টের জন্য ব্যবহার করা হয়ে থাকে সাধারণত। সো ওখানে আপনি এডিটের কোনো অপশন আসলে পাবেন না। আমাকে এমন কিছু কাজ করতে হবে যেখানে এডিটের প্রয়োজন হবে। তো সেই এডিটের জন্য বা সাপোর্টিং একটা কলাম তৈরি করতে হবে, যে সাপোর্টিং কলামটার মধ্যে আমার কিছু ডাটা ভিভি এর মাধ্যমে বা কোডিং এর মাধ্যমে ঢুকবে। এই জন্য আমরা এই জিনিসটাকে টোটালি বাইরে বের করে জাস্ট তার সোর্সের সাথে লিঙ্ক আপ করে দিলাম। আচ্ছা, নেক্সট আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এটার এই যে কোয়ান্টিটি আছে, এই কোয়ান্টিটির মধ্যে যে ম্যাক্সিমাম কোয়ান্টিটি সেল করেছে তারটা আমার আনতে হবে। সো আমি এখানে যে কলামটা এখন তৈরি করছি সেটার নাম হচ্ছে ম্যাক্সিমাম কলাম। তো ম্যাক্সিমাম কলাম করার জন্য ম্যাক্স নাম করে একটা ফাংশন আছে। সেই ম্যাক্স ফাংশনটা এক্সেলে, সেই ম্যাক্স ফাংশনটা আমরা এখানে ইউজ করলাম। ইউজ করার পর আমি অবশ্যই এটাকে লক করে দেবো, তা না হলে এটা ঠিক থাকবে না। সো আমি এখান থেকে জাস্ট এটা করে দিলাম, অর্থাৎ প্রত্যেকের ক্ষেত্রে ম্যাক্সিমাম কলামটা চলে আসলো। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে একটা প্রোডাক্টিভিটি পার্সেন্টেজ বের করার চেষ্টা করব। তো
প্রোডাক্টিভিটি পার্সেন্টেজ, বানানো ভুল যেতে পারে প্লিজ। আচ্ছা, তো প্রোডাক্টিভিটি পার্সেন্টেজ করার জন্য আমাকে যেটা করতে হবে, এইটা ডিভাইডেড বাই এইটা করার পর আমি দেখতে পাচ্ছি এটার প্রোডাক্টিভিটি এত, এটার প্রোডাক্টিভিটি এত, এটা অর্থাৎ 100%-এর মধ্যে এটার প্রোডাক্টিভিটি সম্পূর্ণই 100। আচ্ছা, এটাকে আমি পার্সেন্টেজে কনভার্ট করে দিলাম। পার্সেন্টেজে কনভার্ট করে দেওয়ার পর আমি দেখতে পাচ্ছি এর প্রোডাক্টিভিটিটা সবচেয়ে ভালো। গুড। নেক্সট যে কাজটা আমি করবো সেটা হচ্ছে একটা সাপোর্টিং কলাম তৈরি করব বা সাপোর্টিং প্রোডাক্টিভিটি তৈরি করব। তো এটাকে আমি জাস্ট এখানে লিখি সাপোর্টিং প্রোডাক্টিভিটি, সংক্ষেপে লিখছি পার্সেন্টেজ। অর্থাৎ এইটাই জাস্ট এখানে আপাতত বোঝার সুবিধার্থে শুধুমাত্র আমি এটা একটা লিঙ্ক এখানে করে দিলাম। মূলত এখানে বিবিএর কোডিংটা কাজ করবে। এখানে আসবে, এই এইচ কলাম থেকে ডাটাটা নেওয়া হবে, এইচ কলাম থেকে ডাটাটা নিয়ে আই কলামে পাস করে দেওয়া হবে। বিষয়টা হবে অনেকটা এরকম। আচ্ছা, এরপরে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমি যেহেতু একটা প্লেন বা রকেট ইউজ করব, তো রকেটের একটা জায়গা আমার টোটাল চার্টের মধ্যে রাখতে হবে। তো রকেটের জন্য আমাকে যে স্পেসটা আমি নির্ধারণ করেছি সেটাকে আমি বলে দিই ROC কে ইডি, রকেট এরিয়া। রকেট এরিয়াটাকে আমি ধরলাম হচ্ছে 20%। অর্থাৎ প্রত্যেকটার ক্ষেত্রে রকেটের যে এরিয়াটা নির্ধারণ করা হয়েছে এটা হচ্ছে 20% এরিয়া। নেক্সট আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে রকেটের যে ভ্যালুটা আমি দেখাবো, অর্থাৎ রকেটটা যখন উপরে উঠবে তখন একটা ভ্যালু উঠবে। অর্থাৎ এখানে আসলে সেখানে সে 200 হলো, এখানে আসলে এখানে 300 হলো, আরেকটু উপরে হলো 400 হলো। অর্থাৎ ভ্যালুটা আস্তে আস্তে চেঞ্জ করতে রকেটটা উপরে উঠবে, ভ্যালুটাও আস্তে আস্তে চেঞ্জ হবে। তো সেই কাজটা করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কোয়ান্টিটি সাপোর্টিং, অর্থাৎ সাপোর্টিং কোয়ান্টিটি নাম করে একটা কলাম তৈরি করবো আমরা, সাপোর্টিং QTY। সাপোর্টিং QTY এর যে কাজটা, যে সিস্টেমে আমি কাজটা করব সেটা হচ্ছে আমাদের টোটাল ম্যাক্সটাকে আমরা দেখাবো। ম্যাক্সটাকে দেখানোর পরে এর সাথে ইনটু করে দেবো হচ্ছে এই 92% দিলে এটা অটোমেটিক্যালি আমার এখানে চলে আসবে। আমি জাস্ট এখানে এসে ডাটাটা এখানে দিয়ে দেবো, দেখবো আমাদের কোয়ান্টিটিটা ঠিক আছে। অর্থাৎ আমরা কোয়ান্টিটিটা আসলে এখান থেকে নেব না, যদি এখান থেকে কোয়ান্টিটিটা পাস করি তাহলে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে রকেটটা উপরে ঠিকই উঠবে, বাট এই 51,689 সে শুরু থেকে যেখানেই গিয়ে দাঁড়াক সেখানে 51,689, অর্থাৎ এই ডাটাটা ফিক্সড হয়ে যাবে। তো আমরা চাচ্ছি যখন আমাদের স্লাইসার ইউজ করি বা আমরা আমাদের এই যে কন্ট্রোলটা আছে এই কন্ট্রোলটা ইউজ করি, যেটাই ইউজ করি না কেন সেটা যেন তার বেসিসে তার যে ডাটাটা থাকবে সেই ডাটাটা যেন সব সময় ছোট থেকে আস্তে আস্তে ক্রমান্বয়ে উপরের দিকে যেতে থাকে, এরকম একটা ডাটা। তো এই কাজটা করার জন্য মূলত আমরা সাপোর্টিং কোয়ান্টিটি কলামটা দিলাম। এরপরে আমাদের এটা দরকার হবে না। তো এটা হচ্ছে আমাদের মূলত কাজের জন্য যেটা দরকার সেটা আমরা করে নিয়েছি। এখানে একটা বিষয় একটু খেয়াল করে দেখেন, আমাদের যে কলামগুলি হবে সেই কলামে আমাদের যে টোটাল ডাটার পরিমাণটা হবে সেটা হচ্ছে এই সাপোর্টিং 120, অর্থাৎ টোটালটা হচ্ছে 120। আমাদের টোটাল প্রত্যেকটা কলামে সর্বোচ্চ যেটা ম্যাক্সিমাম মেজারমেন্ট সেটা হচ্ছে 120। তো চলে তাহলে এখন আমরা কাজটা করি। আমাকে এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা চার্ট তৈরি করতে হবে। অর্থাৎ আমি রকেট মিটার পিভট টেবিলটা তৈরি করলাম, তৈরি করার পর ক্রিয়েট সাম কলামগুলিও আমরা তৈরি করে ফেললাম। নেক্সট যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ক্রিয়েট কলাম চার্ট অ্যান্ড চেঞ্জ ইট টু রকেট চার্ট। অর্থাৎ একটা কলাম চার্ট এখন আমাদেরকে তৈরি করতে হবে, সেই কলাম চার্টটাকে আমাদের রকেট চার্টে কনভার্ট করতে হবে। তো এটার জন্য আমি ঠিক যেটার উপরে রকেট চার্টটা তৈরি করবো সেটা হচ্ছে আমার এরিয়াটা দরকার হবে। এরপর কন্ট্রোল চাপ দিয়ে আমি এই সাপোর্টিং প্রোডাক্টিভিটি এবং রকেট এরিয়া এই দুইটা কলাম সিলেক্ট করবো। এই সিলেক্ট থাকা অবস্থায় আমি যেখানে চলে যাব সেটা হচ্ছে ইনসার্টের মধ্যে গিয়ে আমি জাস্ট এখানে যেহেতু কলাম চার্ট আমাদের দেওয়াই আছে আমরা জাস্ট এই কলাম চার্টটা ইউজ করবো, অর্থাৎ স্ট্যাকড কলাম চার্টটা, এই আমাদের স্ট্যাকড কলাম চার্ট। তো আমরা একটু কাজের সুবিধাতে আসলে দেখে আসি যে আমরা এই পাশে কতটুকু এরিয়া পাবো। আমাদের এখানে মূল যে এরিয়ার সাইজটা হবে সেটা হচ্ছে এরকম,
অর্থাৎ এই চার্টটার উপরে আমাদের রকেট চার্টটা রিপ্লেস হবে, যখন যেটা দরকার যেন তখন সেটা আমরা দেখতে পারি। তো এই চার্টের সাইজটা একটু দেখে বলি। এই চার্টের সাইজটা আছে 4.6 এবং 4.2। তো আমরা এই চার্টটাকেও 4.6 এবং 4.2 তৈরি করে নেব। আচ্ছা, নেক্সট যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের এটা দরকার হবে না, এগুলি ফেলে দেব। পিছনের এটারও দরকার হবে না, এটাও ফেলে দেব। আর আমাদের এই যে হাইয়েস্ট এরিয়াটা, এই হাইয়েস্ট এরিয়াটা 120 রাখবো, কারণ শুধু শুধু এই 120 থেকে 140 পর্যন্ত যে স্পেস তৈরি হয়েছে এই স্পেসটা আমরা নষ্ট করবো না। তো আমরা যেটা করবো সেটা হচ্ছে এই 140টাকে, এই যে মেজারমেন্ট এরিয়াটা আছে এটাকে আমরা এডিট করবো। এটা এডিট করার জন্য ফরম্যাট অ্যাক্সিসে চলে যাব। ফরম্যাট অ্যাক্সিসে গিয়ে আমি এখানে বলে দেবো যে আমাদের মিনিমাম অ্যাক্সিসটা 0, ম্যাক্সিমাম অ্যাক্সিসটা হবে কত? ম্যাক্সিমাম অ্যাক্সিসটা হবে 100 এর সাথে 20, তার মানে 120 সর্বোচ্চ। সো আমরা এখানে গেলাম, এখানে গিয়ে 0 করে দিলাম। ম্যাক্সিমামটা কত করবো? 1.2, তার মানে 120, তার মানে এটা সর্বোচ্চ পরিমাণ জায়গাটা নিয়ে নিল। এখন যে কাজটা করবো সেটা হচ্ছে এই যে জিনিসটা আমাদের এই অ্যাক্সিসটা আমাদের দরকার হবে না, এবং শেষে আমাদের যেটা আছে এই জায়গাটাও আসলে আমাদের দরকার হবে না। তো আমরা এটা মুছে দিলাম। আচ্ছা, মুছে দেওয়ার পর এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমি এই চার্টের ঠিক এই এরিয়াটার উপরে আমাদের রকেটটা রিপ্লেস করে দেবো। তো রকেটটা ধরবো, রকেটটা কন্ট্রোল সি দিয়ে কপি করব। কপি করার পর ঠিক যে অংশটায় আমি পেস্ট করতে চাই আমার রকেটটা, সেই অংশটাকে সিলেকশন করে, যেহেতু আমি আমার এই রকেটের স্পেসটা কত পার্সেন্ট রেখেছি, টোটাল কাজের 20% রেখেছি আমি আমার প্রত্যেকটা কলামে আমাদের রকেট চার্টের জন্য। সো আমি এটাকে জাস্ট সিলেকশন করে কন্ট্রোল ভি পেস্ট করে দিলে রকেটটা ওখানে জাস্ট বসে গেল। খুব সহজেই রকেটটা ওখানে বসে গেল এবং দেখতে দেখেন অনেক সুন্দর লাগছে। আচ্ছা, এখন আমি যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের এই যে এরিয়াটা আছে এই এরিয়াটাকে আমি ফাঁকা করে দেবো, অর্থাৎ আমাদের যে সলিড কালারটা আছে সলিড কালারটা ব্ল্যাঙ্ক করে, এবং এর পাশে একটু ডট 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 দিয়ে একটা ডিজাইন তৈরি করবো। তো এই ডিজাইনটা তৈরি করার জন্য মূলত চলে যাব হচ্ছে আমাদের ফরম্যাট ট্যাবের মধ্যে গিয়ে শেপ ফিলে গিয়ে নো ফিল, কোনো ফিল থাকবে না, বাট যেটা থাকবে সেটা হচ্ছে দেখেন একেবারে কিন্তু সমস্ত কিছু চলে গেছে, বাট আমি চাচ্ছি এটা একটা হালকা ডট ডট চিহ্ন থাকবে। তো এটার জন্য চলে যাবো শেপ আউটলাইনের মধ্যে গিয়ে এটাকে করে দেবো ব্ল্যাক কালার না, বেসিক্যালি এইটাকে আমরা যেটা করবো সেটা হচ্ছে এই টোটাল ব্যাকগ্রাউন্ডটাকে আমরা ব্ল্যাক কালার করে দেবো। তো শেপ ফিলটাকে আসলে এটা টোটাল যে এরিয়াটা, অর্থাৎ টোটাল চার্ট এরিয়াটাকে আমি শেপ ফিল হিসেবে এটাকে ব্ল্যাক কালার করে দেবো, ব্ল্যাক কালার করে দিলাম। এখন যে কাজটা করবো সেটা হচ্ছে এই যে এরিয়াটা আছে এই এরিয়াটাকে হোয়াইট করে দেবো। এই এরিয়াটাকে জাস্ট হালকা হোয়াইট করে দিলাম। এই অপশনটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড ডার্ক 5% এটা। আর এটার যে ওয়েট আছে ওয়েটটা আমরা জাস্ট 1.2 এটা রেখে দেবো, এটা করে দেবো। আর পাশাপাশি এটাকে একটু ডিজাইন করে দিয়ে একটু ড্যাশের ওখানে গিয়ে এই ডট ডট ডিজাইনটা তৈরি করে দেবো, এরকম ডিজাইনটা। তার মানে আমাদের ডিজাইনটা এখন এরকম ডিজাইনে পরিণত হলো। আচ্ছা, এখন নেক্সট আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে রকেটটা আছে রকেটের যে প্রত্যেকটা পজিশন আছে পজিশনে একটা ভ্যালু শো করতে হবে। সো আমি রকেটের উপরে রাইট বাটন ক্লিক করে ফরম্যাট ডাটা সিরিজে চলে যাব। ফরম্যাট ডাটা সিরিজে যাওয়ার আগে আরেকটু কাজ করতে হবে, সেটা অ্যাড ডাটা করতে হবে। অর্থাৎ আমি এটা অ্যাড ডাটা করলাম। রকেটের ডাটা কিন্তু দেখেন 20%, অর্থাৎ ও যেটা করছে সেটা হচ্ছে নিজের ডাটাটা দেখাচ্ছে যে 20% ডাটা, এই ডাটাটা সেখানে দেখাচ্ছে। বাট আমি এই ডাটাটাকে 20% না, আমি চাচ্ছি এই জায়গাটায় যেন এই ডাটাটা শো করে, অর্থাৎ ও যখন যতটুকু উঠবে তখন ঠিক এই অনুপাতে এই ডাটাটা শো করবে। সো এটার জন্য এটাকে সিলেকশন করলাম, সিলেকশন করে আবার চলে গেলাম এইটার মধ্যে গিয়ে আমি চলে যাব সরাসরি ভ্যালু ফ্রম সেল, অর্থাৎ এই যে ডাটাটা এই ডাটাটা আমাকে যেহেতু অন্য একটা সেলের থেকে নিতে হচ্ছে এই জন্য এই লোকেশনটা আমি দেখিয়ে দেবো হচ্ছে ভ্যালু ফ্রম সেল আসার পরে যে উইন্ডোটা আসলো আমাকে দেখিয়ে দিতে বলছে যে আমার ডাটাটা কোথা থেকে আসবে। আমি বললাম আমার ডাটাটা এখান থেকে আসবে। সে সেই ডাটাটা নিয়ে নিল, নেওয়ার পরে এখন যেটা করেছে সে এই ডাটাটা দেখাচ্ছে সঙ্গে এই ডাটাটা দেখাচ্ছে, বাট আমি এত কিছু দেখতে যাচ্ছি না, আমি শুধু এই ডাটাটা যাচ্ছি। সো আমি কি করবো, আগের যে ভ্যালুটা সেগুলি বন্ধ করে দেবো। বন্ধ করলে দেখেন আগের ডাটাটা চলে গেল। এখন এটার যে ফন্ট আছে ফন্টটা অবশ্যই আমাকে
ইয়ে করে দিতে হবে, ব্রাইট করে দিতে হবে। দেওয়ার পরে আমি একটা একটা ধরে জাস্ট এখানে একটু নামিয়ে রাখবো যাতে দেখতে ভালো লাগে। আচ্ছা ফাইন। এরপরে এটাতে যাব, এটাতে গিয়েও সেম পজিশন নিয়ে রাখবো। এটাতে যাব, এটাতে গিয়েও সেম পজিশন নিয়ে রাখবো। এটাতে যাব, এটাতে গিয়ে সেম পজিশন নিয়ে আমি কাজটা শেষ করে দেবো। তো এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে আমাদেরকে এরিয়া চার্টের সাথে সাথে এখানে যে ঘটনাটা ঘটেছে, এখানে একটা চিহ্ন চলে আসার কথা। সেই চিহ্নটা ডার্ক হওয়ার কথা। আচ্ছা আমি একটু এটাকে কালারটা একটু চেঞ্জ করে দিয়ে জাস্ট কিছুক্ষণের জন্য কাজটা করে আসি আগে। এটার সাথে সাথে একটা চিহ্ন ছিল, চিহ্নটা আচ্ছা তাহলে দরকার নেই। ফাইন, আমরা ঠিক নর্মাল অবস্থায় চলে আসলাম। তার মানে এখন সেটা আমাদের ভ্যালু দেখাচ্ছে। সো এখন আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে নিচের একটা দাগ, এই দাগটা আসলে আমি চাচ্ছি না দেখাতে। এটার জন্য যেটা করবো, ইনসার্টে চলে যাবো। ইনসার্টে গিয়ে একটা স্টেট লাইন দেবো। স্টেট লাইনটা জাস্ট এখান থেকে সিলেক্ট করবো। সিলেক্ট করে শিফট চাপ দিয়ে আমি কাজটা করবো। তো যেহেতু এটাকে শিফট চাপ দিয়ে নিয়েছি, শিফট চাপ দিয়ে নেওয়ার ফলে যেটা হয়েছে, এই লেখাটা কিন্তু স্টেট চলে এসেছে। এখন এই লেখাটাকে জাস্ট আমি একটু, এটার যে আউটলাইন আছে এই আউটলাইনে যাব। আউটলাইনে গিয়ে এটাকে ব্ল্যাক করে দেব। ব্ল্যাকটা একটু পরে করি। তার আগে যেটা করবো সেটা হচ্ছে আউটলাইনে গিয়ে এর যে ওয়েটটা আছে, ওয়েটটা 1 পয়েন্ট বা 2 পয়েন্ট সামথিং করে দেয়, যাতে করে এটা টোটালি ঢেকে যায়। তো এটা টোটালি ঢেকে গেল। ঢেকে যাওয়ার পরে এখন এইটার যে আউটলাইন কালারটা ব্ল্যাক করে দিই। তার ফলে হবে কি, যে নিচের এই জায়গাটা তখন বন্ধ হয়ে গেল আর কি, দেখতে একটু সুন্দর লাগলো আর কি। এখন যেটা করবো, এটার সাথে মেইন যে ম্যাপটা আছে এই ম্যাপের একটা গ্রুপ তৈরি করে দেবো। ফাইন, আমাদের গ্রুপের কাজটা শেষ হয়ে গেল। তার মানে আমাদের এখন মূলত ম্যাপিং এর কাজটা আমরা যেটা চেয়েছিলাম সেটা ঠিক হয়েছে বা ঠিক করতে পেরেছি। নেক্সট যে কাজটা করব সেটা হচ্ছে আমাদেরকে কিছু কোড করতে হবে। সেই কোডটা করতে হবে কেন? কোডটা করতে হবে হচ্ছে আমাদের এই যে ম্যাপটা হচ্ছে, সেই ম্যাপটাকে ঠিকভাবে অ্যানিমেশন আকারে প্রকাশ করতে গেলে আমাকে কোডটা করতে হবে। এখন আমরা যে কাজটা করব সেই কাজটা হচ্ছে এই যে স্লাইসারটা এই পাশে আছে, এই যে স্লাইসারটা এই পাশে আছে, এই স্লাইসারটাকে আমরা একটু কাট করি, কাট করে ওই পাশে নিয়ে যাই দেখার সুবিধার্থে। ওয়ার্কিংসের ঘরে নিয়ে গেলাম, ওয়ার্কিংসের ঘরে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে আমি একটু দেখবো যে এটা রান করছে কিনা। এটা ফেব্রুয়ারি দিলাম, হ্যাঁ রান করছে, রান করছে। আচ্ছা, বাট আমাদের এই যে রানটা হবে সেই রানটা হবে হচ্ছে অ্যানিমেটেড ধরনের রান। তো এইটা যদি অ্যানিমেটেড ধরনের রান করতে চাই, আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই ওয়ার্কিং শিটের মধ্যেই আমাকে পিভট টেবিল আপডেট অপশনের ইভেন্টে গিয়ে এই কাজটা করতে হবে। তো আমি এখানে চলে যাই, ভিউ কোডের মধ্যে গিয়ে, ভিউ কোডের মধ্যে গিয়ে যেখানে আমি টিউব মিটারটা কল করেছিলাম, এখানে আরেকটা ফাংশন আমি কল করব বা সাব রুটিন আমি কল করব। যে রুটিনটার নাম আমি তৈরি করতে যাচ্ছি, যেটার নাম দিতে চাচ্ছি হচ্ছে রকেট মিটার। সো এটার নাম আমি দেবো হচ্ছে রকেট মিটার। ফাইন, তো রকেট মিটারটা আগে তৈরি করে আসি। রকেট মিটারটা আমি চাইলে এখানে তৈরি করতে পারি, বাট এটা ঘিঞ্জি হয়ে যাবে। এই জন্য আমি এই কাজটা করব হচ্ছে একটা মডিউলের মধ্যে, যে মডিউলে আমি টিউব মিটারের কাজটা করেছিলাম সেখানে চলে গেলাম। আমি গিয়ে সেখানে আমি এই যে কাজটা করেছি সেম হুবাহু প্রায় সেম কাজ এখানে আমি আরেকটা রকেট মিটার তৈরি করব। সো এই ফাংশনটার বা সাবরুটিনটার নাম দেবো হচ্ছে আমি রকেট মিটার, ROCKET, রকেট METER, রকেট মিটার। ফাইন, তো প্রথমে আমি আমার যে শীটটাতে কাজটা করব সেই শীটের নামটা ডিক্লেয়ার করি, জিম SHS ওয়ার্কশিট, ওয়ার্কশিট। আচ্ছা, এরপর যেটা করবো সেটা হচ্ছে এই শীটটাকে আমি একটা এই ওয়ার্কশিটটাকে আমি স্পেসিফিক একটা শীটকে অ্যাসাইন করে দেবো। তো এই অ্যাসাইন করার জন্য যে শব্দটা ইউজ করতে হবে সেই শব্দটা হচ্ছে সেট কিওয়ার্ড। সো সেট করব কি SH, আর SH এর মধ্যে কি সেট করব, দিস ওয়ার্কবুক। এই ওয়ার্কবুকের কোন অংশটা সেট করব, একটা শীট,
অর্থাৎ এই ওয়ার্কবুকের একটা শিটকে আমি এর মধ্যে সেট করব। সেই শিটটার নাম কি? সেই শিটটার নাম হচ্ছে ওয়ার্কিংস শিট। ওয়ার্কিংস, WRKINGS, ওয়ার্কিংস। সুন্দর। আচ্ছা, নেক্সট যে কাজটা করব সেটা হচ্ছে আমি এখানে দুটো ভেরিয়েবল ডিক্লেয়ার করব, কারণ আমাকে দুটো লুপ চালাতে হবে। একটা লুপ চালাবো হচ্ছে কলামের জন্য, আর একটা লুপ তৈরি করব রো এর জন্য। তো প্রথমটা আমরা রো এর জন্য তৈরি করব। আমরা একটু যদি উপরের কোডটা খেয়াল করেন, একেবারে হুবাহুই আমরা তৈরি করব, এবং ইভেন চাইলে আমরা এটাকে কপি করে এখানেও যদি পেস্ট করে দিই এবং কিছু জায়গায় চেঞ্জ করি তাতেও কাজ হবে। বাট আমি এই কাজটা এক্সট্রা আবার করছি যাতে করে কিছুটা ধারণা আপনার এটা সম্পর্কে আবার জন্ম নিতে পারে। সো এখানে আমি ভেরিয়েবলের নামটা ইচ্ছা করে একটু চেঞ্জ করে দেবো। আমি এখানে যেহেতু রো নিয়ে কাজ করব, আমাদের রো হবে 24 থেকে 27 পর্যন্ত যত সমস্ত ডাটাগুলি আছে সেই 24 এবং 27-এর মধ্যে আমার এই লুপটা চলবে। তো আমি এখানে চলে যাব, এখানে গিয়ে আমি লিখে দেবো ডিম রো। বাট রোটা যেহেতু ওর একটা ফিক্সড কি, এই শব্দটাও আপনাকে ইউজ করতে দেবে না। এটার জন্য আমরা লিখে দিই এখানে রকেট রো, বা এটা কিন্তু ভেরিয়েবল। সো আপনি এটাকে যা খুশি যেমন খুশি নামে দিতে পারেন, শুধুমাত্র ওর অ্যাসাইন করা বা কিওয়ার্ড যেগুলি আছে সেগুলি ছাড়া আপনি যে কোনো নাম দিলেই কাজ করবে সে। সো রকেট রোটা শুরু হবে কোথা থেকে? আছে রকেট রোটা অ্যাসাইন করে দিই অ্যাজ ইন্টিজার। ইন্টিজার মানে হোল নাম্বার। আচ্ছা, রকেট রো কতগুলি নিয়ে কাজ করবে? 24 থেকে 27 পর্যন্ত। এগুলি হচ্ছে আমাদের রকেট রো। আচ্ছা, রকেটের কলাম কোনটা হবে? রকেটের কলাম যেটা হবে সেটা হচ্ছে, রকেটের কলামটা হচ্ছে প্রোডাক্টিভিটি। এই কলামটা এখান থেকে যাবে সাপোর্টিং প্রোডাক্টিভিটিতে গিয়ে এটা কাজ করবে। তার মানে এই ডাটাটা জাস্ট এখানে নিয়ে পেস্ট করবে। অর্থাৎ এই ডাটাটা আমরা যদি কিছু না লিখে দিই তাতে কোনো সমস্যা নেই, কারণ কোডিং এর মাধ্যমে এখানে ডাটাটা পেস্ট হবে বা কোড এই ডাটাটা জেনারেট করবে। সো আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে এখানে আমরা এই ডাটাটা, তার মানে জি কলামের ডাটাটা এইচ কলামে চলে যাবে। সো আমি এখানে চলে যাই, এখানে গিয়ে আরেকটা যেটা করবো সেটা হচ্ছে ডিম রকেট কলাম, রকেট কলাম অ্যাজ ইন্টিজার। দুটোই আমি ডিক্লেয়ার করলাম। এখন নেক্সট যে কাজটা করব সেটা হচ্ছে প্রথমে আমি রকেট রোর মাধ্যমে আমার লুপটা ঘোরানো শুরু করবো। সো ফর লুপ আমরা ইউজ করব। ফর রকেট রো ইকুয়াল টু আমাদের শুরু কত থেকে? 24 থেকে 27, 24 to 27। আচ্ছা, এবং যেহেতু ফর দিয়ে আমরা শুরু করব, অবশ্যই এটা সিনট্যাক্স হচ্ছে নেক্সট এর মাধ্যমে শেষ করতে হবে। এটা হচ্ছে আমাদের ফর লুপের একটা সিনট্যাক্স। তার মানে ফর লুপের কিওয়ার্ড হচ্ছে ফর এবং নেক্সট, আর এটাতে একটা ভেরিয়েবল থাকে, যে ভেরিয়েবলটাতে আপনার দুটো মান অ্যাসাইন করা হয়, একটা শুরু আর একটা শেষ। এটা হচ্ছে আমাদের ফর লুপের বৈশিষ্ট্য। মাঝখানে টু ইউজ করতে হয়, যে এত থেকে শুরু হবে এততে গিয়ে শেষ হবে। ঠিক তেমনি ভাবে আমরা এর ভিতরে আরেকটা লুপ তৈরি করব যেটার নাম হচ্ছে, এবং সেটার জন্য আমি একটা নেক্সট ইউজ করব, সেটার নাম হচ্ছে রকেট কলাম। রকেট কলামটা কত থেকে শুরু হবে? রকেট কলামটা আসলে এভাবে শুরু হবে। রকেট কলামটা আমরা যেটা শুরু করবো সেটা হচ্ছে 0 to sh ডট রেঞ্জ। অর্থাৎ এই যে শীটটা আছে sh ফর ওয়ার্কিংস, অর্থাৎ ওয়ার্কিংস এর এখন সংক্ষিপ্ত নাম হচ্ছে sh। আচ্ছা, এই sh শীটের বা sh এর কোন অংশটা রেঞ্জ, কোন রেঞ্জটা নেব? সেই রেঞ্জটা হচ্ছে আপনার এই রেঞ্জটা আমরা, অর্থাৎ GA 24 to 27। তার মানে প্রথম যে সেলের অ্যাড্রেসটা আসবে সেটা হচ্ছে G24, তারপরে সেল অ্যাড্রেসটা হবে G25, তারপরে সেল অ্যাড্রেসটা হবে G26 এবং লাস্টেরটা G27। সো আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে রেঞ্জ ডিক্লেয়ারের মাধ্যমে এই কাজটা আমাকে করতে হবে। ডট ভ্যালু, অর্থাৎ এইটার ভ্যালুটা। তো আমাকে এটা যেটা করতে হবে সেটা কি বললাম? G24। সো এখানে আমি ডাবল ইনভার্টেড দেবো, ডাবল ইনভার্টেডের মধ্যে এখানে G লিখবো। বাট যদি আমি 24 লিখে দিই তাহলে হবে কি, ও সারা জীবন 24 এর উপরেই কাজ করবে। বাট আমি সেটা করবো না, আমি চাচ্ছি G24টা সে নিজে নেবে। এর পরের কাজটা শেষ হয়ে গেলে সে G25 নেবে, অর্থাৎ লুপের আকারে ঘুরবে। আর লুপের আকারে ঘুরতে হলে আমাকে এই রকেট রো এর সাপোর্টটা নিতে হবে। তখন আমরা এটার সাথে কি করবো? অ্যাম্পারসানের মাধ্যমে যুক্ত করে দিলাম। অ্যাম্পারসান যুক্ত হওয়ার মাধ্যমে বিষয়টা দাঁড়ালো অনেকটা এরকম, অর্থাৎ G24 এটাকে
যদি আমি এরকম ভাবে একে বোঝাতে চাই, ভিভিএ কে বোঝাতে চাই, তাহলে আমাকে যে কাজটা করতে হবে, এইটা হচ্ছে আমাদের জি, এটা হচ্ছে আমাদের জি, আর অ্যাম্পারসান দ্বারা যেটা হয় সেটা হচ্ছে দুটো জিনিসকে যুক্ত করা হয়। তো এটাই সে যুক্ত করে G24 হবে। আচ্ছা 24 কেন? প্রথম যখন সে লুপটা ঘোরা শুরু করবে তখন সে 24 দিয়ে শুরু করবে। সো এই রকেট প্রোটার প্রথম মানটা হবে 24। আচ্ছা, এখন যখন রকেট মানটা 24 হবে তখন সে আসলে কি করবে? তখন আমি যে কাজটা করবো, এর যে ভ্যালুটা পাবে, এর ভ্যালুটা কত আসতেছে? এর ভ্যালুটা আসতেছে 100। এইটার সাথে আমি যেটা করব সেটা হচ্ছে ইনটু করব 100। কেন 100 গুণ করবো? কারণ হচ্ছে এটা পার্সেন্টেজে আছে। পার্সেন্টেজ শব্দটা দাঁড়ায় হচ্ছে এরকম 1। তো এই যে জিনিসটা আছে, এই 1টাকে আমি যদি সরাসরি পার্সেন্টেজে নাম্বারে কনভার্ট করতে চাই, ইনটু করতে চাই, তখন সেটাকে আমি এই পদ্ধতিতে কাজ করব। ঠিক তেমনিভাবে এইটাকে যদি আমি কনভার্ট করি, এটার ফলাফল দ্বারা 0.31। তার মানে এইটাকে যদি আমি সম্পূর্ণ সংখ্যায় গুণ করতে চাই, তাহলে 0.31কে 100 দিয়ে গুণ করলে 31 হবে। ঠিক তেমনিভাবে এটার মানটা কত হবে? তাহলে এইটার মান আসবে 100। এই মুহূর্তে 1 আছে, বাট যদি 100 দিয়ে গুণ করি রেজাল্ট আসবে 100। তার মানে 100 শুরু হবে কত থেকে? 100টা শুরু হচ্ছে বেসিক্যালি 0 থেকে। তার মানে সে লুপটা ঘুরবে কত থেকে? 0 থেকে শুরু করে প্রথমটার জন্য 100 পর্যন্ত করবে, তারপরটা কত করবে? 0 থেকে শুরু করে 31 পর্যন্ত করবে। আচ্ছা, এটা হচ্ছে সেই অংশটা। আচ্ছা, এবার এই অংশটা যখন আমি পেয়ে গেলাম, আমি নেক্সট যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের একটা এর নিজস্ব কাজটাকে ভিভিএ এর মাধ্যমে করার জন্য আমাকে সংক্ষিপ্ত একটা সিনট্যাক্স ইউজ করতে হবে। সেটা হচ্ছে ভিভিএ ডট ডু ইভেন্ট। তার মানে তুমি এই কাজটা করে যাও। ওর এই কাজটাকে যদি আপনি কোনো কাজকে পজ না করে করতে চান, আপনার কোনো বিষয়টা, সমস্ত বিষয়, অর্থাৎ আপনার এই লুপটা চলবে এবং পাশাপাশি এখানে আপনি কোনো কিছু লিখতে চাচ্ছেন বা কাজ করতে চাচ্ছেন, অর্থাৎ ব্যাক এন্ডে লুপ চলছে, ফ্রন্ট এন্ডে আপনি কাজ করছেন, সেই ক্ষেত্রে আপনাকে ডু ইভেন্ট নাম করে এই যে কিওয়ার্ডটা আছে, এই কিওয়ার্ডটা আপনাকে খুব ভালো সাপোর্ট দেবে। আদারওয়াইজ আপনি যদি সাপোজ কথার কথা, আপনি যদি এখান থেকে 0 থেকে লুপ চালান, এবং 100 লুপ চালালে তো মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে। আপনি যদি 1000 বা 1 লাখ বা 10 লাখ লুপটা চালান, তখন দেখা যাবে সময়টা বেশি লাগবে। তখন হবে কি, ও এই 0 থেকে 10 লাখ পর্যন্ত কোনো সংখ্যা যখন লুপিং করবে, তখন আপনাকে টোটাল এক্সেল ফাইলটাকে হ্যাং করে দেবে। অর্থাৎ ওই কাজটা আপনার শেষ হবে, শেষ হওয়ার পরে আপনাকে বাদ বাকি কাজটা করতে হবে। বাট সেইটা যদি আপনি না চান, অর্থাৎ আপনার এই 0 থেকে 10 লাখ পর্যন্ত যে কাজটা আপনি ওকে করতে দিয়েছেন, ওই কাজটা ও ব্যাক এন্ডে করবে এবং ফ্রন্ট এন্ডে আপনি আপনার কাজ করবেন, তখন আপনাকে এই ডু ইভেন্টের সাপোর্টটা নিতে হবে। অর্থাৎ আনইন্টারাপ্টেড ভাবে যদি কাজ করতে চান, তাহলে আপনাকে এই কোডটুকু লিখতে হবে। ফাইন, আমরা নেক্সট যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের এখন এসএইচ নাম করে যে রেঞ্জটা আছে, এই যে রেঞ্জটা আছে, এই রেঞ্জটাকে আমরা একটা ভ্যালু পাস করে দেবো। সেই ভ্যালুটা কি? এই ভ্যালুটা হচ্ছে আমাদের এই জি কলাম থেকে আমরা যে ডাটাটা নিয়ে আমাদের রকেট কলামের মধ্যে রেখেছি, সেই ডাটাটা এখন আমরা কি করব? আবার 100 দিয়ে ভাগ করে দেবো। তাহলে হবে কি, ও যে ডাটাটাকে কনভার্ট করছে, সেই ডাটাটাকে পরবর্তীতে এই সাপোর্টিং প্রোডাক্টিভিটি কলামের মধ্যে ঠিক এক্স্যাক্টলি সেম ভাবেই এখানে প্রেজেন্টেড হবে। তো এই কাজটা করার জন্য আমরা এই জন্য রকেট কলামকে আবার 100 দিয়ে ডিভাইডেড করে দিলাম। ফাইন, এরপরে আমাদের এখানে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আসলে এই ডাটাটা এখান থেকে কপি করে পেস্ট হবে হচ্ছে এখানে, অর্থাৎ কাজ শুরু হবে এইটার উপরে, বাট পেস্ট হবে এইচ কলামের উপর। তো এই জন্য আমরা এখানে এসে কলামটা চেঞ্জ করে জাস্ট এইচ কলামটা করে দেবো, আর বাদ বাকি সমস্ত কিছু ঠিক থাকবে। এই যে কাজটা আমরা করলাম, এই কাজের মাধ্যমে আমরা আমাদের অ্যানিমেশনটা ঠিক করে নিলাম। এটাকে একটু ইনডেন্ট করে দিই, ইনডেন্ট করে একটু বড় করে দিলাম। বড় করার পরে এইটার ফর লুপটাকে একটু ভিতরে ঢুকিয়ে দিলাম, আর এটাকে একটু সুন্দর করে ডাটাটা যাতে বুঝতে সুবিধা হয় সেভাবে রাখলাম। তো আমাদের রকেট মিটারের কাজ, মূলত কোডিং এর কাজটা শেষ হলো। এখন এই রকেট মিটারটাকে আমরা কোথায় কল করব? আমাদের ওয়ার্কিংস যে শীটটা আছে, সেই ওয়ার্কিংস শীটটার মধ্যে যে পিভট টেবিল আপডেট অপশনটা আছে, সেটার মধ্যে গিয়ে আমরা এটাকে কল করবো। সো এটার মধ্যে আমরা চলে যাই ওয়ার্কিং শীটের মধ্যে। ওয়ার্কিং শীটের মধ্যে এসে পিভট টেবিল আপডেট অপশনে এখানে এসে লিখবো কল কন্ট্রোল ভি, অর্থাৎ রকেট মিটার আপডেট। তো আমরা এখন একটু দেখি যে আসলে রকেট মিটারটা আপডেট হয়েছে কিনা। এটা থাকুক, যদি দেখি ঠিকভাবে কাজ করছে না, তখন আমরা আবার আসবো।
আচ্ছা, এখন আমাকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমি একটু নর্মাল করে দিই, দেখি আসে কিনা ডাটা। ইয়েস, ডান, গুড, খুব সুন্দর। আচ্ছা, তার মানে আমাদের কাজ হচ্ছে। তো বোঝাই যাচ্ছে যে আমাদের এই যে পিভট টেবিলটা তৈরি করেছিলাম, পিভট টেবিলের সাথে আমাদের স্লাইসারের কানেকশন তৈরি হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে পিভট টেবিলের সাথে এই স্লাইসারের কানেকশনটা অটো তৈরি কেন হলো? কারণ হচ্ছে যে আমি এটারই একটা ইনস্ট্যান্স এখানে নিয়েছিলাম, আর এইটা যেহেতু এই স্লাইসারের সাথে কানেক্টেড অবস্থায় আগে ছিল, সুতরাং ইনস্ট্যান্স হিসেবে যে পিভট টেবিলটা থাকবে তার সাথে সে অটোমেটিক্যালি কানেক্টেড থাকে। তো আমরা একটু দেখি ফেব্রুয়ারির কি অবস্থা। এটা আমাদের ফেব্রুয়ারির ডাটা। এই দেখেন যে ঘটনাটা আসলে ঘটছে, এখন আমরা আপনাদেরকে সেটা একটু দেখার চেষ্টা করছি। এটা হচ্ছে এইখানে এই ডাটাটা চেঞ্জ হচ্ছে, এই ডাটার চেঞ্জের সাথে সাথে ঠিক সেই পরিমাণ উপরের দিকে চলে যাচ্ছে। এইটাই ছিল আমাদের সেই সাপোর্টিং কলাম বা সাপোর্টিং প্রোডাক্টিভিটির ব্যাপার। তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে ধরে নিয়ে সরাসরি চলে যাব আমাদের মূল যে ড্যাশবোর্ড পেজ বা ম্যাপিং পেজ, সেখানে এখানে এসে আমি জাস্ট পেস্ট করে দিলাম। এটা হলো আমাদের পেস্ট হয়ে গেল, আর এটা আমাদের অলরেডি পেস্ট আছে। সো আমাদের সমস্ত কিছু সমান আছে। আমরা এখন যেটা করবো, আস্তে জাস্ট যে কোনো একটা কর্নারে ধরবো। হ্যাঁ, এদিক ওদিক কোনোভাবে ধরলে কিন্তু এটা মিসম্যাচ বা ডিসপ্লেস হয়ে যাবে, খুব সাবধান। আমরা জাস্ট কর্নারটা ক্লিক করবো। কর্নারটা ক্লিক করার পরে এটাকে ধরে নিয়ে, আচ্ছা তার আগে আমি কাজ করি, এটাকে একটা সারাউন্ডেড এরিয়া দিয়ে দিই। এর যে আউটলাইন, একটা আউটলাইন এরিয়া আমরা আপাতত একটু দিয়ে রাখি। এটা আউটলাইন এরিয়াটা সাপোজ আমি রেড করে দিলাম, তাহলে হলো কি আমার বুঝতে সুবিধা হবে, কারণ এটার উপরে আমি এটা রিপ্লেস করবো। আচ্ছা, এটাকে রিপ্লেস করার আগে আমাকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে দেখে আসি কোন পর্যন্ত হলো। মডেল কল ইনটু শীট এ পর্যন্ত শেষ হয়েছে। চেক স্লাইসার কন্ট্রোল রকেট প্রপার্টি আছে, সেই কাজটাই আমরা মূলত এখন করছি। সেটা হচ্ছে আমরা এটাকে ধরে নিয়ে আসবো আবার এই পাশে, এটাকে ধরে নিয়ে আসবো ম্যাপিং এর পেজে। পেজে এসে এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এটাকে একটু সাইজ করে দিই, এটাকে এখানে রাখি, এটাকে আর এটা যে চিহ্নটা একটু চেঞ্জ করে দিই, বড় করে এই পর্যন্ত করা যেতে পারে। তাহলে এখানে আমাদের একটা মিটার পড়বে, স্পিড মিটারটা পড়বে, সেই জন্য এখানে লোকেশন বা জায়গাটা সেভাবে তৈরি করে রাখলাম। আছে, আর এটা ডিজাইনটা একটু চেঞ্জ করে দিই। এটা ডিজাইনটা আমরা একটু এডিট পয়েন্টে যাওয়ার থেকে বেটার হবে ফরম্যাটে গিয়ে এডিট শেপ না চেঞ্জ শেপে যাবো। সেই চেঞ্জ শেপে গিয়ে আমি এটাকে নর্মাল রেক্ট্যাঙ্গেল শেপে কনভার্ট করবো, কারণ রেক্ট্যাঙ্গেল শেপটা এটার সাথে আসলে ভালো মানাবে বা দেখতে সুন্দর লাগবে, এটার জন্য এটাকে জাস্ট এখানে একটু রাখার পরে এটাকে জাস্ট সেম ধরনের হাইট করে দিলাম। আর যেটা করবো সেটা হচ্ছে এটাকে ফরম্যাট সাইজে চলে যাব। সাইজে গিয়ে আমি ওকে বলবো যে সাইজ প্রপার্টিজে গিয়ে আমি ডু নট মুভ সাইজ উইথ সেল, অর্থাৎ যখন এটা কোনো কারণে চেঞ্জ হবে কলামের ইয়েটা, তখন যেন এটা কোনোভাবে তার এফেক্ট এখানে না পড়ে। ঠিক তেমনিভাবে এটাকেও ওই কাজটা করে দেবো। ফরম্যাট চার্ট এরিয়াতে গিয়ে আমি একটু এখানে যাবো, ডু নট মুভ সাইজ উইথ সেল, এই কাজটা করে দেবো। ঠিক তেমনিভাবে এটাকেও সেম কাজটা করে দেবো, কারণ যখনই আমি কলাম চেঞ্জ করবো তা না হলে আমার ডাটাগুলি বা আমাদের স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যাবে। সো সাইজ অ্যান্ড প্রপার্টিজে গিয়ে অবশ্যই এই কাজটা করতে ভুল করবো না, ডু নট মুভ সাইজ উইথ সেল। ফাইন, আমাদের কাজটা এখন শেষ হয়ে গেল। এখন যে কাজটা করবো সেটা হচ্ছে এটাকে একটু ঠিক রাখবো, রেখে এটাকে এই পর্যন্ত রেখে দেবো। ফাইন, আচ্ছা এখন একটু ক্লিক করে দেখি কি অবস্থা। আচ্ছা, তার মানে সমস্ত কিছু ঠিকঠাক ভাবেই চলছে। তার মানে প্রথমে আমাকে এই কাজটা করছে, তারপরে এই কাজটা করছে, তারপরে এই কাজটা করছে। তার মানে এইখানে দেখেন একটা কাজ, কিন্তু কিছু কাজ এক্সট্রা হচ্ছে। আমি এখানে মূলত যে কাজটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমি যখন টোটাল সেল দেবো বা টোটাল কোয়ান্টিটি দেবো, এটার মধ্যে আমি এখানে যে জিনিসটা দেখানোর চেষ্টা করছি, আমি ক্যাপশনটা ব্যবহার করবো কিছুক্ষণের মধ্যে, কোন চার্টটা দ্বারা কি বোঝাচ্ছে সেটা সমস্ত কিছু নাম দিয়ে দেবো। এটা হচ্ছে আসলে আমাদের কোয়ান্টিটি, এটা হচ্ছে আমাদের কোয়ান্টিটি চার্ট। আর এইটা দ্বারা আমরা যেটা প্রকাশ করছি সেটা হচ্ছে টোটাল সেল এবং কালেকশন, অর্থাৎ দুটো জিনিস একত্রে এখানে দেখাচ্ছে পার্সেন্টেজ আকারে। টোটাল সেল ডিভাইডেড বাই কালেকশন করার ফলে এই 38%টা চলে এসেছে।
তো তার মানে আমি এই দুটো যে কোনোটা যখন দেবো তখন এই চারটা আমার সামনে চলে আসবে, আর কোয়ান্টিটিটা যখন সিলেক্ট করবো তখন এই চারটা আমার সামনে আসবে। বাট যদি আমি এই অবস্থায় একটার উপরে আরেকটা রিপ্লেস করে দিই, তখন যে ঘটনাটা ঘটছে তখন সেটা হচ্ছে যে আমার এই চারটা করলো, এই চারটা করলো, তারপরে এই চারটা করবে, তারপরে এই চারটা করবে। বাট এইখানে আমাকে যথেষ্ট একটা সময় কিন্তু বসে থাকতে হচ্ছে, কারণ হচ্ছে কি আমি যখন কোয়ান্টিটিটা দেখবো তখন আমার এই চারটা মুভ হওয়ার কোনো দরকার নেই। এই চারটা ফিক্সড অবস্থায় থাকলে বরং আমার সময় বাঁচবে এবং অল্প সময়ের মধ্যে আমি চারটাকে আমার সামনে হাজির করতে পারবো বা রেজাল্টটা দেখতে পারবো। তো এটার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে ওয়ার্কিংস যে অপশনটা ছিল, এই ওয়ার্কিংস অপশনে ভিউ কোডে আমরা একটু চলে যাব। ভিউ কোডে গিয়ে আমাদের এখানে কিছু টেকনিক অবলম্বন করতে হবে। টেকনিকটা কি আমি দেখেন অলরেডি বলে দিয়েছি যে একটা স্পিড মিটার নাম করে যে কোনো একটা পিভট টেবিলের উপরে আমি কাজটা করেছি, কারণ আমি যদি কোনো পিভট টেবিলের উপরে অ্যাসাইন করে না দিতাম তাহলে যতগুলি পিভট টেবিল থাকতো ততবার এই চার্টগুলি তাদের কাজ করতো। অর্থাৎ আমি যদি জানুয়ারির উপরে ক্লিক করি, জানুয়ারির জন্য সে একবার এই ডাটাটা ঘুরলো, এরপরে যেটা ঘটবে যদি আমার পিভট চার্ট চারটা থাকতো, প্রথম চারটার জন্য একবার ঘুরবে, দ্বিতীয় পিভট টেবিলের জন্য আবার ঘুরবে, তৃতীয় পিভটের জন্য আবার ঘুরবে, চতুর্থটার জন্য আবার ঘুরবে। অর্থাৎ যতগুলি পিভট টেবিল থাকবে ততগুলি পিভট টেবিলের জন্য ততগুলি কাজ করবে। সো আমি এই জন্য যে কোনো একটা পিভট টেবিলের মধ্যে এই কোডটাকে অ্যাসাইন করে দিয়েছি যে যখন তুমি এই কোডটা চেঞ্জ পাবা বা এই পিভট টেবিলটা চেঞ্জ পাবা তখন তুমি এই রানটা বা এই কোডটা রান করবে, তখন এটাকে আমি কল করতে পারি। আচ্ছা, বাট এখানে আমাকে আরেকটু কাজ করতে হবে। আরেকটু কাজ বলতে আমি বোঝাতে চাচ্ছি যে আমি এখানে মূলত আরেকটা কাজ করব, সেটা হচ্ছে যখনই সে এখানে আসবে, আসার পরে মূলত একটু খেয়াল করে দেখবে যে আসলে এইটার কোন অপশনটা চালু করা আছে, সেটা কি কোয়ান্টিটি অপশনটা সিলেক্ট করা আছে নাকি টোটাল সেল বা টোটাল কালেকশনটা সিলেক্ট করা আছে। এই দুটোর মধ্যে যেটা সিলেকশন করা আছে সেই সিলেকশনের উপর বেস করে আমি একটা পিভট টেবিলের আপডেট বা কল করা, সেই কল করাটা আমি বন্ধ করে দেবো। তো পরবর্তী যে কাজটা আমি করব সেই কাজটাতে আসলে একটু হিন্টসে চলে যাই, হ্যাঁ কন্ট্রোলেও কাজ করছে। পরবর্তী কাজটাতে আমি সেই জিনিসগুলো আপনাদেরকে দেখাবো। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।